নমস্কার। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো বিষয়টার নাম দিয়েছি আমি রেলপথ ও প্রস্তর সংস্কৃতি। এই রেল লাইনের দুপাশে রেলওয়ের যে জমি খুঁটি কোথাও কোথাও এখনো আছে, দেখতে পাবেন দুপাশে অনেকখানি জায়গা রেলওয়ের জমি অধিগৃহীত। নানা কারণে থাকে, সারানো লাইন পাশ দিয়ে লাইন বসাতে হতে পারে, অনেক কারণেই থাকে। এই জমিগুলো দখল করে যারা ঘরবাড়ি তৈরি করে আছে, তাদের জন্য চোখের জল উতলে উঠছে একটি বিশেষ রাজনৈতিক দলের, বামপন্থী তারা, এবং বামপন্থী মনোভাব সম্পন্ন বিভিন্ন ছাত্রছাত্রী বা ইয়াং ছেলে মেয়েদের, অল্প বয়সী ছেলে মেয়েদের। কিন্তু এই দুপাশের যে দখলদার দখল করে বসে আছেন, কাজটা তো আইনি নয়, কাজটা তো বেআইনি। এই দখল করে বসে থাকার অধিকার কারণ নেই। তাহলে আমরাও যে কোনো মানুষ ইচ্ছে করলে গিয়ে ময়দানে একটা বাড়ি তুলে ফেলতে পারি। আমার বাড়ি থাকার জায়গা নেই, আমি দখল করলাম, কারো কিছু বলার নেই। আসলে এককভাবে করলে হয় না, দলগতভাবে বেআইনি কাজ আইনি হয়ে যায়, দলগতভাবে বেআইনি কাজ আইনি হয়ে যায়। আর এই দুপাশের যে মানুষজনেরা থাকেন, যেরকম আমরা কিছুদিন আগে দেখলাম অভয়াকাণ্ডে বেআইনি কাজ আইনের শিলমোহর হয়ে গেল সর্বত্রই। সে ব্যাপারটা এখন হয়তো এগোবে, কেননা অন্য সরকার এসছেন, আমরা আশা করব তার কাছে। ওদের কাছে আমাদের আশা পূর্ণ হয়নি বলেই আমরা তাদের এনেছি, ওদের সরিয়ে দিয়েছি, মনে করিয়ে দিয়ে মানুষই শেষ কথা বলে। যাই হোক, তো এই প্রস্তর সংস্কৃতির কিছু মানুষ, কেন জানি না, এদের কি আক্রোশ আছে রেলগাড়ির ওপরে। এরা দুমদাম পাথর ছোড়ে। জানলার ধারে বসে থাকা অবস্থায় পাথর দেখেছি ছুঁড়তে। আমি মশাই খুব সাধারণ মানুষ, একেবারে মধ্যবিত্ত। আমার বাবার কিনে দেয়া 8 কোটি টাকার গাড়ি নেই। আমি এই 80 বছর বয়স আমার, এই 79 বছর বয়স আমার, এই 79 বছর বয়সেও আমি ট্রেনে চড়ে এখান থেকে সাঁইথিয়া যাই, সাঁইথিয়াতে কাজকর্ম থাকি কিছুদিন, আবার ওখান থেকে ট্রেনে করে ফিরে আসি। কিছুদিন আগে পর্যন্ত আমি ট্রেনে করে চাকদা কলেজ, বেলঘড়িয়া কলেজ সর্বত্র যাতায়াত করেছি। সেখানে আমি বিশেষ লেকচারার পদে ছিলাম। আমার তো বাবার 8 কোটি টাকার গাড়ি নেই, আমার ট্রেনে চড়ে যেতে হয়। আর এই ট্রেনের গায়ে এসে লাগে নৈহাটি পর্যন্ত, এদিকে ঢাকুরিয়া, এসব জায়গাগুলোতে বড় বড় পাথরের চাই। এদের কি আক্রোশ আছে আমি জানি না। একটা কথা বললে অনেকে হাঁ করে উঠবেন, একদম চিৎকার করে উঠবেন, এরা কিন্তু ধর্মে অনেকেই হিন্দু নন। আর সেই রাগ সেইখান থেকে কি ব্যাপার আমি জানি না, পাথর ছুঁড়ে মারেন। পাথর যদি মাথায় লাগে বা আহত হতেও দেখেছি অল্প বিস্তর, সেরকমভাবে আহত হয়ে আমার যদি কিছু হয়, মৃত্যু হয়, সোজা কথায় মাথা পেটে এই বয়সে, তাহলে বামপন্থীরা আমার পাশে দাঁড়াবেন না আমার পরিবারের পাশে। তারা বলবেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, তাদের নেতারা বলবেন খতিয়ে দেখছি, কোনো বাচ্চা ছেলে ছুঁড়েছে আর কি। তো এই যে দুপাশটা যদি পরিষ্কার থাকে, তাহলে এই সম্ভাবনাগুলো হয় না। কি মানুষের জীবন নিয়ে খেলা? যারা ট্যাক্স ফাঁকি দিয়ে, ইলেকট্রিসিটি অবৈধভাবে নিয়ে, জল অবৈধভাবে নিয়ে, যারা কোটি কোটি টাকার কর বাদ দিয়ে ওইখানে বাড়ি করে আছে, শুধু বাড়ি করে নেই, ওইখানে যারা ঝুপড়ি বেঁধে সবাই নেই, পাকা বাড়ি আছে, আর সেই পাকা বাড়ি আবার ভাড়াও দিয়েছে, সেলুন টেলুন ইত্যাদি প্রভৃতি আছে, রাস্তা দিয়ে চোখ কান খুলে হাঁটলেই দেখতে পাবেন। তো যারা করে রেখেছে, তাদের ওখান থেকে অন্যের জমি, ওখান থেকে রেল লাইন থেকে অন্যের জায়গা, সেখানে পাকা বাড়ি করে তারা অর্থাগম হচ্ছে তাদের। এই যে ব্যাপারটা করে রেখেছে, এটার বিরুদ্ধে আপনি কিছু কথা বললেই আপনি হিন্দুত্ববাদী, আপনি সংকীর্ণ মনা,
আপনি একজন অত্যন্ত খারাপ লোক, বিষাক্ত মনের মানুষ, এইসব বিশেষণ জুটবে আপনার। কিন্তু ওই পাথরের টুকরো এসে আমার চোখে লাগলে খুব বিষাক্তর বাইরে কিছু হবে কি না? আমার চোখটা চলে গেলে সেটা কোনো ব্যাপার না, কারণ চোখ গেছে একজন মধ্যবিত্ত বুর্জোয়ার, দরিদ্র মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তাদের তো কিছু বলা যায় না। সুতরাং তাদের কিছু বলা হবে না, তাদের এই প্রস্তর সংস্কৃতি চলতেই থাকবে, কারণ এদের তুলে দিতে গেলে এদের স্বঘোষিত অভিভাবকেরা এসে দাঁড়াবেন, আর এদের এই স্বঘোষিত অভিভাবকদের সঙ্গে আসবেন অল্প বয়সী ছেলেমেয়েরা। তারা তাদের কোনো রকম ইতিহাস, আর্থসামাজিক অবস্থা, আমাদের কি দেশ বিভাগের ঘটনাগুলো, নোয়াখালী, কোনো বিষয় সম্বন্ধে তাদের কোনো রকম ধারণা, পরিষ্কার ধারণা নেই। তারা সুরাবর্দী সেই শাসনকালের কথা জানে না। 1946-এর 14ই আগস্টের গ্রেট ক্যালকাটা কিলিংয়ের ঘটনাও তারা জানে না। তারা শুধু একটি বিশেষ বামপন্থী দলের ছত্রছায়ায় এসে তারা শুধু জানে গোমাংস খেলে নিজেদের ধর্মীয় ধর্মান্ধ আর বলা যাবে না। আচ্ছা, গোমাংস না হয় হলো, যে ধর্মটিতে গোমাংস খেয়ে আমি তার আনুগত্য দেখালাম, তাদের বৈবাহিক সম্বন্ধগুলো আমি ব্যক্তিগত জীবনে মেনে নিতে পারবো তো? সেটা সম্ভব হবে তো? উদারতা সেইখানেও যাবে তো? যাবে না, দায়িত্ব নিয়ে বলছি। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, রেল লাইনের ধারে জমে থাকা এই যে পাথরের, রেল লাইনে এমনিতে পাথর থাকবেই, সেগুলো তুলে ছুঁড়ে মারা, এই জিনিসগুলো কোনো দিন বন্ধ হবে না। কোনো দিন আমরা আমার দেশে পয়সা দিয়ে রিজার্ভেশন করে টিকিট কেটে আমি একটু দূরে যাচ্ছি কোথাও, জানলার ধারে আরাম করে বসে, আমি জানলা খোলা, জানলা দিয়ে হাওয়া আসছে, আমি যেতে পারবো না। আমাকে শঙ্কিত হয়ে যেতে হবে মাথা নিচু করে, বা খুব সাবধানে যে ওই সামনের দিকে চোখ রেখে ওই বুঝি পাথর ছুঁড়ে দিল, কখন কোন আড়াল আবডাল থেকে পাথর ছুঁড়বে সেটাও তো জানি না। এটা কেন হবে? কেন রেল লাইনে তাদের ঘরবাড়ি নেই, কিন্তু তাদের তো ঘরবাড়ি সকলের সত্যি কি নেই? মনে হয় না। এত লোক গৃহহীন, ভারতবর্ষের এত লোক গৃহহীন নয়, বাইরে থেকে আসা হতে পারে এরা। 34 বছর আর এদিকে 15 বছর না 14 বছর, সব মিলিয়ে ভোটের লোভে, ভোট পাওয়ার জন্যে ভোট ব্যাংক হিসেবে প্রচুর অনুপ্রবেশকারীকে ঢোকানো হয়েছে, এবং সেই অনুপ্রবেশকারীরা এই জায়গাগুলোকে আগলে রেখে দিয়েছে, এখানে বাস করে। আমার দীর্ঘদিন এই কোনো একটি অঞ্চলে থাকার অভিজ্ঞতা আছে। সেই অঞ্চলে থাকার ওয়াগন ব্রেকিং থেকে আরম্ভ করে প্রচুর অসামাজিক কাজকর্ম এই রেল লাইনের ধারের বস্তি থেকে হতে দেখেছি। এই ঘটনাগুলো ঘটে, এগুলো সবাই জানে, কিন্তু তবু এগুলো পরিচ্ছন্ন করা যাবে না, এদের তোলা যাবে না, কারণ এদের যারা তুলবে, রেল, এখন আবার বলা হচ্ছে এগুলো রেলের আবার জমি কি? রেলের জমি টমি নয়, জমি হকারদের, জমি জনগণের। জানি না এই সমস্যা কোনোদিন মিটবে কি না, এই সমস্যার কোনোদিন সমাধান হবে কি না। শুধু এইটুকু বলতে পারি যে এই পাথর ছোড়া এই মানুষের নিরাপত্তার বিঘ্নিত হচ্ছে, এবং এটা দীর্ঘায়িত হবে, এটা বাড়তে থাকবে। কোনো দিন অপ্রীতিকর কাজ একটু করে কেউ থামে না, এটা বাড়বে আরও অনেক। সেদিন কি হবে আমরা জানি না, কিন্তু এদের তুলতে গেলে তখন চারিদিক থেকে সমস্ত সহানুভূতির চোখের জল এসে পড়বে। সকলে বলবে, না না, ছি ছি, এত খারাপ তোমরা, এই মানুষগুলোকে এত কষ্ট দেবে, তুলে দেবে, এদের বুলডোজার সংস্কৃতি পশ্চিমবঙ্গে চলবে না। তারা ভুলে যাবে 1976-এ জ্যোতি বসুর সরকার বুলডোজার দিয়েই দোকান ভেঙেছিলেন, তিনি ফুল ছুঁড়ে দোকান ভাঙেননি। নমস্কার।